যে রিজিওনালে একটা টাইম লিমিট থাকে, কিন্তু ন্যাশনালের ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে অফুরন্ত টাইম থাকে। অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে ন্যাশনালে তোমরা ম্যাথ সলভ করতে করতে আর পারতেছো না, তোমরা কি করতেছো, বসে আছো। যেমন আমার ক্ষেত্রে আমি যে ন্যাশনালে গিয়েছিলাম, পরীক্ষা দিছিলাম, তখন দেখা গেছে যে আমি প্রথম 1.5-2 ঘন্টা ম্যাথ সলভ করছি। ম্যাথ সলভ করে দেখা গেছে যে আমি ঘুমাইছিলাম। প্রথম 1.5 ঘন্টা ম্যাথ সলভ করে আমি 40 মিনিট 50 মিনিট ঘুমাইছিলাম। ঘুমায় পরে ওঠে ম্যাথ সলভ করছি আবার। সো ন্যাশনাল ক্ষেত্রে তোমরা যেটা দেখবা যে অফুরন্ত টাইম পাবা, এখানে টাইমের কোনো লিমিট থাকবে না। আর ভেরি ইম্পর্টেন্ট যে একটা ম্যাথকে তোমরা যত ইচ্ছা এখানে সোজা বাংলা ভাষায় বললে গুতাইতে পারো, যত ইচ্ছা। একটা ম্যাথ নিয়ে তুমি যত ভাবে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু রিজিওনালে আমরা তোমাদেরকে বলছিলাম যে যে কোনো একটা ম্যাথ, সে ম্যাথ তোমরা যদি না পারো তাহলে সেটা স্কিপ করে ফেলতে। কোনো একটা ম্যাথের স্টার্টিং দেখলেই তো মোটামুটি বোঝা যায় যে ম্যাথটা পারা যায় কিনা বা তোমরা পারবা কিনা। ন্যাশনালের ক্ষেত্রে তোমাদের স্কিপ করার দরকার নাই। তোমরা যেটা করবা যে পারো আর না পারো খাতায় লেখা স্টার্ট করে দিবা, কি কি ইনফরমেশন দেওয়া আছে এগুলা প্রশ্নে চাইলে আন্ডারলাইন করে রাখতে পারো, খাতায় তুলে নিবা। দেন তোমার যদি মনে হয় যে তুমি এইভাবে স্টার্ট করতে পারো বা ওইভাবে স্টার্ট করতে পারো, তাহলে তুমি শুরু করে দিবা ম্যাথটা। আর রিজিওনাল আমরা বলছিলাম যে না পারলে স্কিপ করতে, কারণ সেখানে একটা টাইম লিমিট ছিল, এখানে সেটা নাই। আর রিজিওনালে তোমাদেরকে আরেকটা টিপস দিছিলাম যে কোন একটা ম্যাথ নিয়ে তোমরা ওভার থিঙ্কিং করবা না। ওভার থিঙ্কিং না করে সেটাকে খাতায় লিখে তোমরা হচ্ছে ম্যাথটা সলভ করার ট্রাই করবা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন একটা ম্যাথ বেশি ওভার থিঙ্ক করি, তখন ওই ম্যাথের কিছু ইম্পর্টেন্ট মানে তথ্য, যেমন আমার পার্সোনালি সলভ করার ক্ষেত্রে এমন হয়েছে যে আমি কোনো একটা জিনিস সলভ করতে গিয়ে আমি মাথার মধ্যে বেশি ওভার থিঙ্কিং করছি, যার কারণে কোনো একটা ইম্পর্টেন্ট তথ্য আমার মানে বাদ পড়ে গেছে, যেটা আমি চিন্তাই করি নাই। তাই ন্যাশনালে হোক বা রিজিওনালে হোক, তোমরা চেষ্টা করবা ম্যাথটাকে খাতায় লিখে এক্সিকিউট করার জন্য। খাতায় লিখে তোমাদের যেভাবে চিন্তা আসে, যেমন ধরো তুমি জিওমেট্রির একটা প্রবলেম দেখলা, দেখার পরে তুমি আগে নোট করবা যে তোমার কি কি তথ্য দেওয়া আছে। তোমার ধরো যে কোনো একটা এবি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা দেখে তোমরা মানে নোট করা স্টার্ট করবা। তারপরে দেন তোমরা বিভিন্ন উপপাদ্য খাটায় সূত্র খাটায় ম্যাথটা সলভ করার দিকে আগাবা। এটা হচ্ছে ন্যাশনালের একটা টিপ। আর আগেই বললাম যে ন্যাশনালের ক্ষেত্রে কোনো টাইম কনস্ট্রেন্টস নাই, টাইম নিয়ে কোনো প্যারা খাবা না। তোমরা দেখা গেছে যে সলভ করার পর ঘুমায় থাকবা বা বসে থাকবা, পারতাছো না, আর এরকম অবস্থা। সো এটা হচ্ছে ন্যাশনালের এমনিতেই জেনারেল কিছু টিপস। তারপরে একজন আসবে, ও তোমাদেরকে ম্যাথের ইনডেপথ দেখাবে যে কোন কোন ম্যাথ কিভাবে আসতে পারে বা হার্ড লেভেলের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি যে রিজিওনালে কিন্তু আমাদের কোনো ধরনের প্রুফ বেসড ম্যাথ ছিল না। যেমন বেশিরভাগ ম্যাথই হয়তো বা ছিল যে তোমার কোনো একটা প্রবলেম দিছে, সেটার অ্যান্সার কি সেটা জানতে চাইছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা বলে যে রাফটাকে ইনক্লুড করে দিতে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে তারা রাফ চেক করে, তারা জাস্ট ওইটা দিয়ে চালিয়ে দেয়। ন্যাশনালের ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যেকটা ম্যাথ একদম ভালোভাবে রাফ করে দেখাইতে হবে। এমন না যে তুমি একদম পরীক্ষার খাতার মতো দেওয়া আছে এবি সমান 6 মিটার, বিসি সমান 8 মিটার, এইভাবে দরকার নেই। মানে জাস্ট রাফটাকেই আরেকটু অর্গানাইজড ভাবে করার ট্রাই করবা। কারণ ন্যাশনালে তোমাদের রাফটা একটু ভালোভাবে চেক করা হয়। আমি এমন ভাবে বলতেছি না যে রাফটা চেক না করলে হবে না, বাট যদি একটু ভালোভাবে করে দাও সেটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর রিজন ন্যাশনালে তোমাদের কিন্তু পার্শিয়াল মার্কস দেওয়া হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, অনেকেই জানে না। সেই পার্শিয়াল মার্কসের জন্য তোমরা যেটা করবা যে তোমরা রাফটা করবা ভালোভাবে, রাফটা করবা এবং একদম পরীক্ষার খাতার মতো দরকার নেই, নর্মাল রাফটা একটু অর্গানাইজড ভাবে করলেই হবে, যাতে তারা ওইটা দেখে বুঝতে পারে এবং তারা পার্শিয়াল মার্কস দিতে পারে যদি তোমার প্রসেস ঠিক থাকে। আর যদি আমার জানা মতে বেশিরভাগ ক্ষেত্রে তারা
পার্শিয়াল মার্কস সাধারণত দেয় না আমার জানা মতে, তবে স্পেশাল কেসেসে দেয়। এবং তোমরা যখন একটা ম্যাথ কোনো একভাবে পারতেছো না, সেটাকে ট্রাই করবা আউটসাইড অফ দ্য বক্স চিন্তা করে অন্যভাবে সলভ করা। সো এটাই ন্যাশনালের মোটামুটি সবকিছু। আমাদের তোমার ন্যাশনালের মেইন জায়গাগুলো কি কি, টাইম লিমিট থাকবে না, পার্শিয়াল মার্কস পাবা, তোমাদের রাফ করতে হবে, আর হচ্ছে প্রুফ বেসড তোমাদের ম্যাথ থাকবে, যেটা তোমাদের রিজিওনালে ছিল না। অর্থাৎ তোমাদের কিছু ম্যাথ এইভাবে দিবে যে প্রমাণ করো কে স্কোয়ার বাই 2k সমান এত হইলে কে একটি অমূলদ সংখ্যা, বা এই টাইপের তোমাদের প্রমাণ তোমাদেরকে দেওয়া হবে। এটা জিওমেট্রিতেও দিতে পারে, নাম্বার থিওরিতে এই প্রমাণটা বেশি দেখা যায়, মানে প্রমাণ প্রুফ বেসড ম্যাথটা। সো এই প্রুফ বেসড ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব ভালোভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, একদম রাফটা আরো অন্য ম্যাথের চেয়ে আরো ভালোভাবে এটা করতে হবে, কারণ এটা ফুললি রাফ নির্ভর। ঠিক আছে, যেটা তোমাদের রিজিওনালে ছিল না। এই প্রুফ বেসড ম্যাথগুলা থাকলেও হয়তো বা খুবই কম দিয়েছে এটা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। এইটা হচ্ছে ন্যাশনালের পার্টটুকু। সো এতক্ষণ তোমাদেরকে আমি যেগুলো বললাম সেটা হইতেছে মেইনলি ন্যাশনালের পরীক্ষার খাতায় তোমরা কি লিখবা বা পরীক্ষায় কি হবে এটা নিয়ে। তো ন্যাশনালে কিন্তু আমাদের মেইন আকর্ষণ পরীক্ষা না, পরীক্ষার বাইরে আরো যেসব জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে ন্যাশনালের মেইন আকর্ষণ। যেমন ন্যাশনাল ফেস্টিভ্যালটা তোমাদের 2 দিন হবে। প্রথম দিন তোমাদের পরীক্ষা থাকবে, দ্বিতীয় দিন আরো বিভিন্ন ইভেন্ট হবে, দেন তোমাদের রেজাল্ট দিবে। সেখানে দেখা গেছে যে আমি পরীক্ষার চেয়ে পরীক্ষার বাইরের অনুষঙ্গগুলোকে বেশি এনজয় করছি। যেমন হরেক রকমের স্টল ছিল, সেটা ভিজিট করছি। তারপরে হচ্ছে তোমার অনেক কম্পিটিশন হয়েছে, যেমন আমাদের সময় সুডুকু কম্পিটিশন হয়েছিল আর চেস কম্পিটিশন হয়েছিল। আর চেস কম্পিটিশনে আমাদের মানে একটা টুর্নামেন্ট দিয়ে আমাদের কোয়ালিফাই করতে হয়েছিল, যেখানে আমি কোয়ালিফাই করে আমাদের গ্র্যান্ড মাস্টারের সাথে ম্যাচ করার সুযোগ দেওয়া হয়েছিল। তো সেই ম্যাচে আমি ড্র করছিলাম, আলহামদুলিল্লাহ। তো এরকম এই বছর সম্ভবত নাই চেস কম্পিটিশনটা। আর সুডুকু কম্পিটিশন এটা প্রতি বছরই থাকে। এটার জন্য তোমরা যদি অনেকে এরকম চিন্তা করো যে ভাই আমার তো হবে না ন্যাশনাল, তাই আমি খালি হাতে ফিরে আসবো নাকি, সেই ক্ষেত্রে তোমরা যারা সুডুকু ভালো পারো একটু প্র্যাকটিস করে যাইতে পারো। সুডুকু দিয়েও তোমরা যদি 1-2টা প্রাইজ আনতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আরো অনেক কিছু হয়, একটা কিউএনএ সেশন হয়, তাদের মানে বড় বড় ব্যক্তিত্বরা এসে তাদের মূল্যবান বক্তব্যগুলা তুলে ধরে। তারপর দেখা যায় যে এরকম আরো অনেক কিছু হয়, গানের অনুষ্ঠান হয়, দ্বিতীয় দিনেও অনেক কিছু হয়। আর আরো যদি কিছু তথ্য দেই, যেমন ন্যাশনাল ফেস্টিভ্যালে তোমাদের খাবার দেওয়া হবে, দুঃখিত, তোমাদের হচ্ছে প্রথম দিন সকালের স্ন্যাক্স, দুপুরের খাবার আর বিকালের একটা স্ন্যাক্স দেওয়া হবে প্রথম দিন। এটা টোকেন দেওয়া হবে ছাত্রদের হাতে, গার্ডিয়ানদের হাতে না। এই টোকেনটা দেন হচ্ছে তোমরা সাবমিট করে খাবারটা নিবা। আর সেকেন্ড দিন খুব সম্ভবত তোমাদের শুধুমাত্র সকালের স্ন্যাক্সটা দেওয়া হবে সোমবার দিন, সোমবার না মানে পরবর্তী দিনে আর কি, খাবারের স্ন্যাক্সটা দেওয়া হবে সকালের। তো এই এই ছিল মোটামুটি ন্যাশনালের পরীক্ষার খাতার ভিতরের অনুষঙ্গটুকু, বাইরের চিত্রটুকু। এই নিয়ে তোমাদের কি কারো কোনো ধরনের কোশ্চেন আছে? থাকলে একদম ফ্রিলি বলো, সমস্যা নেই। আমরা আরো 2-3 মিনিট ওয়েট করব কোশ্চেনের জন্য, তারপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং এ চলে যাব। কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, একটা ব্যাপার আমি মিস করেছি, যে রিসেন্টলি ম্যাথ অলিম্পিয়াডের সাথে একটা মানে কন্ট্রোভার্সি চলতেছিল, যে তাদের নামে একটা দুর্নীতির অভিযোগ উঠছিল। সো এটা নিয়ে আমাকে রিজিওনাল একজন কোশ্চেন করছিল যে এটার উপর কি ম্যাথ অলিম্পিয়াডের রেজাল্ট বা এটার অনুষ্ঠানের কোনো প্রভাব পড়বে কিনা। শর্ট অ্যান্সার আমি যদি বলি যে হওয়ার কথা না। কারণ ম্যাথ অলিম্পিয়াডের মেইন উদ্দেশ্যটা কি?
আমাদের দেশ থেকে যারা হাইলি ট্যালেন্টেড তাদেরকে বাছাই করে তারা বিদেশের আইমতে পাঠাবে। এটাই হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড করার মেইন উদ্দেশ্য, এবং ছাত্রদেরকে ইনকারেজ করা। এখন এই জায়গায় যদি তারা দুর্নীতি করে খাতা কাটাকাটির মধ্যে, তাহলে এটা তাদেরই লস এবং সমগ্র বাংলাদেশের জন্যই লস, যে আসল ট্যালেন্টেড পিপল গুলা যাচ্ছে না। কাজেই দুর্নীতি হওয়ার সম্ভাবনা আমি মনে করি নাই বললেই চলে। যেখানে মেইনলি দুর্নীতিটা হয়েছিল, যে টাকা পয়সার ইস্যু নিয়ে, এটা মানে খাতা কাটাকাটিও না, কিংবা খাতার মধ্যে দুর্নীতি কোনো অভিযোগ না, এটা মেইনলি টাকা পয়সার ইস্যু নিয়ে। সো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যেহেতু গত রিজিওনালের আমাদের সেশনে একজন কোশ্চেন করছিল, তাই এটা অ্যান্সারটা দিলাম আর কি। এটা নিয়ে তোমাদের মাথা কামানোর কোনো দরকার নেই। তোমরা জাস্ট নিজেদের মতো পরীক্ষা দিবা আর ম্যাথ অলিম্পিয়াড এনজয় করবা। আচ্ছা, সো আমাদের কিউএনএ সেশনটা এখানেই শেষ। এখন হচ্ছে আমাদের একজন এক্সিকিউটিভ তালহা, ও এসে তোমাদের সাথে বিস্তারিতভাবে ম্যাথ প্রবলেম সলভিংটা দেখাবে, এবং কিভাবে একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে। আমি তো জাস্ট বললাম জেনারেল ইস্যুগুলা বা জেনারেল ফ্যাক্টস গুলা, ও তোমাদেরকে এখন বোঝাবে যে ইন ডেপথ ম্যাথে কিভাবে কি করবা, এই সম্পর্কে তোমাদেরকে গাইডলাইন দিবে। সো ঠিক আছে তালহা, তুই তাহলে শুরু করতে পারিস। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা দেরি না করে শুরু করে দিই, টাইম বেশি নাই। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। তোমাদের কোশ্চেন হচ্ছে, সার্কেল হ্যাজ এ সেন্টার অন দ্য সাইড এ বি of the cycle quadrilateral ABCD. The other three sides are tangent to the circle. Prove that AD plus BC equals to AB. আচ্ছা, এখানে আসলে আগে ফিগার আঁকা লাগবে, তার আগে কিছু বোঝা যাবে না তেমন। সো আগে আমরা ফিগারটা এঁকে নিই। প্রথমে সার্কেলটা এঁকে নিই, তার আগে তারপরে বাকিটা। আচ্ছা, সো এটা হচ্ছে সার্কেলটা। এখন এখানে বলা আছে যে এই সার্কেলের সেন্টারটা হচ্ছে কোয়াড্রিলেটারাল এবিসিডি এর এবি সাইডের উপরে। সো এটার সেন্টারটা আমরা এখানে ধরে নিলাম, আর এবিটা এটার উপর থেকে যাবে। এরপরে বাকি তিনটা সাইড হচ্ছে এই সার্কেলের সাথে ট্যানজেন্ট থাকবে। আচ্ছা, মোটামুটি হয়েছে। এখন একটু লেবেলিং
করা লাগবে। এটা হচ্ছে এ বি, আর এটা সি, এটা ডি। এখন আমাদের এখানে কি করা যায়? সো এখানে আমাদের মেইন জিনিস যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে এডি প্লাস বিসি ইকুয়ালস টু এবি। মানে এই দুইটা সাইড এই সাইডে সমান হতে হবে। সো এখানে প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে আমরা যদি এই লাইনটাকে এইভাবে কইরা এখানে যদি ফালাই দিতে পারতাম, তাহলে এখানে যদি একটা পয়েন্ট হইতো, আবার এই পয়েন্টে যদি এই লাইনটাকে আমরা এইখানে এইভাবে কইরা ফালাই দিতে পারতাম আর এই পয়েন্টে যাই যদি পড়ে, তাহলে কিন্তু এই দুইটা মিললা জাস্ট এই লাইনটা সমান হয়ে যেত। এটা হচ্ছে আমাদের এখানে মেইন আইডিয়াটা হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এখানে এটার জন্য আমরা প্রথমে একটা জিনিস করব, সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে একটা পয়েন্ট পি ধরে নেব। এটা তো সেন্টার ও, আর এটা হচ্ছে একটা পয়েন্ট পি। আর এই পিটা আমরা এমন ভাবে নিব যাতে এপি ইকুয়ালস টু এডি হয়। মানে এটা আমরা ধরে নিলাম যে এপি ইকুয়ালস টু এডি, এবির উপরে যে কোনো একটা পয়েন্ট পি যাতে এপি ইকুয়ালস টু এডি হয়। এখন আমরা জাস্ট পিডি কানেক্ট করে দেবো। এখন এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এই বিপি কে বিসির ইকুয়াল প্রুফ করা। আমরা যদি একটু করতে পারি তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে, কারণ এডি ইকুয়ালস টু এপি হয়ে যাবে আর বিসি ইকুয়ালস টু বিপি হয়ে যাবে। আর এটা যদি হয় তাহলে এপি আর পিবি মিলা তো এমনিতেই এবি হয়ে যায়, এটা তো দেখাই যেতেছে। সো এডি প্লাস বিসি ইকুয়ালস টু এবি হয়ে যাবে। সো এই জিনিসটাই আমাদের মেইনলি করতে হবে। সো এটার জন্য আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাঙ্গেল চেজিং করতে হবে। এখানে এখানে মেইন কাজ হচ্ছে অ্যাঙ্গেল চেজিং। আর ন্যাশনালে এরকম জিওমেট্রি প্রবলেম যত থাকবে সেখানে আমাদের প্রায় সবসময় প্রথম দিকে আমাদের শুধু অ্যাঙ্গেল চেজিং করতে হবে। এটাই হচ্ছে একদম প্রাইমারি কনসেপ্ট। সো এখানে আমরা যেহেতু ধরে নিয়েছিলাম এপি ইকুয়ালস টু এডি, সো এখান থেকে আমরা একটা জিনিস পাই সেটা হচ্ছে অ্যাঙ্গেল এপিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিপি। আচ্ছা ওয়েট, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো এটা আমরা কিভাবে, এটা আসলে জাস্ট একটা ট্রায়াঙ্গেলে যদি দুইটা সাইড ইকুয়াল থাকে তাহলে ওইটার বেস দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল থাকে। এখান থেকে আমরা জাস্ট এই জিনিসটা পাইলাম যে অ্যাঙ্গেল এডিপি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এপিডি। সো এই একটা অ্যাঙ্গেলকে আমরা এখানে থিটা ধরে নিলাম, আর আরেকটা অ্যাঙ্গেলকেও থিটা ধরে নিলাম। আমি এগুলো লিখতেছি না কারণ লিখলে আসলে অনেক জায়গা নষ্ট হয়ে যাবে, অনেক কিছু করা লাগবে এখানে। সো এই দুইটা আমরা প্রথমে পাইলাম, একটা থিটা আর আরেকটা যদি ইকুয়াল তো হইলো ওইটাও থিটা। তাহলে এখন অ্যাঙ্গেল পিএডি কি হবে? অ্যাঙ্গেল পিএডি ইকুয়ালস টু হবে হচ্ছে যেহেতু ট্রায়াঙ্গেল এপিডি মানে একটা ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেলের যোগফল যেহেতু 180 ডিগ্রি হয়, তাহলে এইটা অবশ্যই 180 মাইনাস 2 থিটা হইতে হবে এই অ্যাঙ্গেলটা। এর কারণ হচ্ছে তিনটা অ্যাঙ্গেল যদি আমরা যোগ করি এখন তাহলে এটা 180 ডিগ্রি হয়ে যাবে। 180 ডিগ্রি করার জন্য আমাদের 180 মাইনাস 2 থিটা নিতে হবে। সো এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 180 মাইনাস 2 থিটা। এখন নেক্সট আমরা যে কাজটা করতে পারি, এই ইনফরমেশন থেকে আমরা আরেকটা ইনফরমেশন পাই, সেটা হচ্ছে যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে কোয়াড্রিলেটারাল এবিসিডি হচ্ছে সাইক্লিক, আর একটা
সাইকেল কোঅর্ডিনেটর সবসময় অপোজিট সাইড গুলার যোগফল আবার 180 ডিগ্রি হয়। এটার যোগফল 180 ডিগ্রি হয়। সো এখান থেকে আমরা পাই BCD ইকুয়ালস টু 80 মাইনাস এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 180 মাইনাস 2 থিটা। সো এইখান থেকে জাস্ট 2 থিটা থাকে। সো এইখান থেকে আমরা পাইলাম অ্যাঙ্গেল BCD ইকুয়ালস টু 2 থিটা। এরপরে নেক্সট আমরা কি করতে পারি? এরপরে নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলাম। আর এখন এখানে দেখে একটা জিনিস গেস করা যাইতেছে যে অ্যাঙ্গেল OCD আর অ্যাঙ্গেল OCB মানে এই দুইটা অ্যাঙ্গেল হয়তো ইকুয়াল হবে। এটা আমরা দেখে একটা ধারণা পাওয়া যাইতেছে। এখন এইটা আমরা প্রুফ করার চেষ্টা করব যে এটা আসলে এরকম নাকি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোশ্চেনে যেহেতু দেওয়া ছিল যে এই ABCDর বাকি তিনটা সাইড AD CD আর BC এই তিনটা হচ্ছে ট্যানজেন্ট মানে একটা পয়েন্টে এটা ইন্টারসেক্ট হয়। আর যে পয়েন্টে ইন্টারসেক্ট হয় সেই পর্যন্ত আমরা একটু লাইনগুলো টেনে দিই। আর এই পয়েন্টগুলোকে এটা নিলাম, একটা নিলাম কিউ একটা নিলাম আর। তো এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াল হয়ে যায়, যেমন মানে ট্রায়াঙ্গেল ORC আর OCQ ইকুয়াল হয়ে যায় এখান থেকে। তো সেটা কিভাবে হয় এটা এখন দেখাইতেছি। একটু মুছে নিতে হবে এগুলা। আচ্ছা ঠিক আছে, এবার ট্রায়াঙ্গেল ORC আর ট্রায়াঙ্গেল OCQ এই দুটার মধ্যে কি কি সিমিলারিটিস আছে? এই দুটার মধ্যে OC কিন্তু ইকুয়াল, মানে OC কিন্তু দুইটারই কমন সাইড। দুইটা ট্রায়াঙ্গেলের জন্যই OC ইকুয়ালস টু OC। আর তারপরে যেহেতু OR আর OQ হচ্ছে ট্যানজেন্ট, তাই OR আর CD এই দুইটা লাইন পারপেন্ডিকুলার হবে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এটা তো মানে ট্যানজেন্টের বৈশিষ্ট্য যে সেন্টার থেকে একটা লাইন যদি ট্যানজেন্ট পর্যন্ত টানা হয় তাহলে এটা এখানে 90 ডিগ্রি হয়। তারপরে এখানেও সিমিলারলি 90 ডিগ্রি হবে। সো এই দুইটা অ্যাঙ্গেল ORC আর ORC ইকুয়ালস টু অ্যাঙ্গেল OQC হয়ে যায়। সো একটা লাইন ইকুয়াল পাইলাম, দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল পাইলাম। এখন এখানে আর কি আছে? এখন আর কিছু মাথা আসতেছে না কেন, আমি নিজে ভুলে গেলাম। আজব। আচ্ছা দেখা যাক। আচ্ছা এখানে তো এই OQ আর OR এই দুইটাই কিন্তু এই সার্কেলটার রেডিয়াস। সো এই দুইটাও সেম হয়ে যায় দুইটা ট্রায়াঙ্গেলের জন্য। OR ইকুয়ালস টু OQ। সো এখন আমরা ট্রায়াঙ্গেল ORC আর OCQ এর মধ্যে দুইটা সাইড ইকুয়াল পেয়ে গেলাম, দুইটা সাইড ইকুয়াল আর একটা পেয়ারের অ্যাঙ্গেল ইকুয়াল। সো এখান থেকে বোঝা যায় যে এই দুইটা অ্যাঙ্গেল মানে এই দুইটা ট্রায়াঙ্গেল কনজুগেট হবে, মানে পুরোপুরি সেম হবে।
সো এখন এখান থেকে আমরা কি পাইতে পারি? এখান থেকে একটু মুছে নিই আবার। ওকে, যে এখন এই দুইটা ট্রায়াঙ্গেল যেহেতু ইকুয়াল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পাই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাবে, যেটা এই দুইটা ট্রায়াঙ্গেল একদম কনগ্রুয়েন্ট। তাহলে অ্যাঙ্গেল OCR equals to angle OCQ। আর আমরা আগে পাইছিলাম যে অ্যাঙ্গেল BCD, যেটা হচ্ছে অ্যাঙ্গেল OCR আর OCQ মিলা হয়, মানে দুইটা যোগ করলে BCD হয়, এটা দেখাই যেতেছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলা এই টোটাল অ্যাঙ্গেলটা হয়। তো আমরা যেহেতু আগে পাইছিলাম যে BCD হচ্ছে 2θ, তাহলে এখানে যেহেতু এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এক একটা থিটা করে হবে, মানে এইটাও থিটা হবে আর এটাও থিটা হবে, যেহেতু টোটাল 2θ আর দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। তো এখান থেকে আমরা এই জিনিসটা পাইলাম। এবার এখান থেকে আমরা আর কি পাইতে পারি? এখান থেকে আর একটা সিম্পল জিনিস হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিপিডি, অ্যাঙ্গেল বিপিডি কিন্তু 180 মাইনাস থিটা হবে। এটা কিভাবে হয় সেটা হচ্ছে, এবি যেহেতু একটা স্ট্রেট লাইন, যেটার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি টোটাল, সেখানে একটা হচ্ছে থিটা, তাহলে আরটা হবে 180 মাইনাস থিটা। একদম বেসিক জিনিস। তো এখান থেকে আমরা পাইলাম বিপিডি ইকুয়ালস টু 180 মাইনাস থিটা। সো এখন আমরা যেটা করতে, মানে এখানে একটা জিনিস এখন নোটিস করতে হবে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা আর এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই দুটোর যোগফল তাহলে 180 হয়ে যায়, যেহেতু 180 মাইনাস থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 180, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে 180 হয়ে যায়। আর এইটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমাদের এখানে কোয়াড্রিল্যাটারাল OPDC, এই জিনিসটা তাহলে সাইক্লিক হয়ে যায়, একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে যায় OPDC। কারণ হচ্ছে সাইক্লিক সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হওয়ার কন্ডিশন হচ্ছে যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল অপোজিট সাইডগুলোর যোগফল 180 হতে হবে, এই জন্য এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে যায়। সেখানে আমরা একটা সার্কেল আঁকে দিতে পারি। So, এখন আমরা কি করতে পারি? এখন এইটা জানি না আমার লাভ কি। সো এখানে নেক্সট যেটা করা যায় সেটা হচ্ছে, এটা যেহেতু এখন একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেল, আমরা এই পর্যন্ত এখন এটা রেখে দিই। এখন আমরা নেক্সট আরো কিছু কাজ করতে হবে, এখানে অনেক বেশি মিস হয়ে গেছে। আমরা নেক্সট পেজে যা একটু, মানে এখানে যত ইনফরমেশন পাইলাম ওগুলা কাজে লাগায় নেক্সট জিনিসটা করার চেষ্টা করি। আবার ফিগারটা একটু ড্র করা লাগবে। সো আমরা এই পর্যন্ত কি পাইলাম? যে কোয়াড্রিল্যাটারাল OPDC হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল।
একটা সার্কেল বসায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি হয়েছে। তো এইবার কি করা যায়? এবার আমরা, যেহেতু আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে এখানে বিসি ইকুয়ালস টু পিসি, এই জিনিসটা প্রুফ করা, তাহলে এইটা আমাদের এখন কানেক্ট করে দিতে হবে। এখন এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে যেহেতু আমাদের প্রুফ করতে হবে যে বিসি ইকুয়ালস টু পিবি, তাহলে আমাদের এখানে মেইন টার্গেট থাকবে হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করা। যেহেতু একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড যেহেতু ইকুয়াল, যদি ইকুয়াল হয় তাহলে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয় এই প্রপার্টি থেকে। সো এখন আমরা এখানে একটা অ্যাঙ্গেলকে আমরা আলফা ধরে নিব। যেহেতু এখন যদি আমরা এই অ্যাঙ্গেলটা আলফা যেহেতু আমরা ধরে নিছি, এখন যদি আমরা এটাকে আলফা প্রুফ করতে পারি তাহলে আমাদের প্রুফটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন আমরা এখান থেকে কি পাই? যেহেতু ওপি ডিসি একটা সাইক্লিক কোয়াড্রেট্রাল, তাই যেহেতু সিপিও থিটা, তাই এখানে সিডিপিও মানে কি আলফা হয়ে যাবে। কারণ একটা সার্কেলের মধ্যে যখন একটা আর্ক থাকে, এরকম একটা আর্ক থাকে, তখন এই সার্কেল থেকে একটা আর্ক, এই সার্কেল থেকে আরেকটা অ্যাঙ্গেল, এই আর্ক থেকে আরেকটা অ্যাঙ্গেল, এই দুটো সেম হয়ে যায়। এটা তো মানে একটা বেসিক ল। সেইভাবে করেই এখানে সিপিও আলফা ছিল, এখন হয়ে গেছে সিডিপি আলফা। এটা আমরা পাইলাম। ভাই সিডিপি আলফা মানে হবে না, দেখেন আপনার কি হচ্ছে। হ্যাঁ, সিডিপি হবে না, আপনার হচ্ছে সিডিও হবে আলফা। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভুল বলছি আর কি। মানে সিডিও, ও ওয়েট, সেটাই তো। আচ্ছা তাহলে এখানে কি হইলো? ও হ্যাঁ, ঠিকই আছে, সিডিও আলফা হবে। আচ্ছা তাহলে নেক্সট কি করা যায়? So, এখানে আমাদের আবার ওগুলো লাগবে, ট্যানজেন্ট গুলো। এখানে আবার এখানে ট্যানজেন্ট থাকা লাগবে। সো এইখান থেকে এখন আমরা কিছু এটা করতে পারি, সেটা হচ্ছে এটা ছিল এস, আরেকটা কি ছিল? এটা আর ছিল, আর এটা কিউ ছিল। আচ্ছা, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিমিলারলি আমরা এখানে যেটা করছিলাম, যেখানে একটা আলফা হয়ে গেছিল আর একটা আলফা হয়ে গেছিল, এই জিনিসটা আবার এই সাইডেও সেম ভাবে হয়ে যায়। কারণ এখানে ট্রায়াঙ্গেল ওআরডি ওআরডি আর ট্রায়াঙ্গেল ওএসডি, এই দুটোর মধ্যে হচ্ছে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, যেহেতু এই দুটা ট্যানজেন্ট, ট্যানজেন্টের সাথে সেন্টার থেকে ট্যানজেন্টের সাথে একটা রেডিয়াস।
তারপরে এটা হচ্ছে একটা কমন লাইন, ওডি হচ্ছে এই দুটোর কমন লাইন, আর ওএস আর ওআর এই দুইটা হচ্ছে আবার এই বড় সার্কেলটার রেডিয়াস। সো এই দুইটা রেডিয়াস সেম। সো এখানে আমরা দুইটা পেয়ার, দুইটা সাইডের পেয়ার আমরা ইকুয়াল পাইলাম, আর একটা অ্যাঙ্গেলের পেয়ার ইকুয়াল পাইলাম। সো এখানে ওএসডি আর ওআরডি এই দুইটা কনগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে এখানে যেহেতু ওআরডি তে এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে আমাদের এখানে ওএসডি তে এখানে ওডিএস অ্যাঙ্গেলটাও আলফা হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন যেটা পাই সেটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল সিডি মানে এডিসি, মানে এখানে অ্যাঙ্গেল এডিসি তাহলে 2 আলফা হয়ে যায়, যেহেতু এখানে একটা আলফা আর একটা আলফা, 2 আলফা হয়ে যায়। সো এখন আমরা সিমিলারলি যেহেতু এটা এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিলাটারাল ছিল, তাই আমরা এখানে এডিসি এর অপোজিট অ্যাঙ্গেল এবিসি এটা পেয়ে যাই 180 মাইনাস 2 আলফা, 180 মাইনাস 2 আলফা। আচ্ছা এখানে একটু মোছা লাগবে আবার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ট্রায়াঙ্গেল পিসিবি কে একটু আলাদা করে দেখি। পিসিবি এখানে কি আছে? এখানে একটা অ্যাঙ্গেল, এখানে আমরা আলফা ধরে নিছিলাম প্রথম দিকে, আর তারপরে এখানে আমরা বিপিসি মাত্র পাইলাম হচ্ছে 180 মাইনাস 2 আলফা। তাহলে এইখান থেকে কিন্তু আমরা অ্যাঙ্গেল পিসিবি পেয়ে যেতে পারি, কারণ এই তিনটা অ্যাঙ্গেলের যোগফল হবে 180 ডিগ্রি। তো এই তিনটা অ্যাঙ্গেলের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে 180 মাইনাস আলফা, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল পিসিবি, এটা সমান 180 ডিগ্রি হয়। সেখানে 180 কাটা, আর ও আচ্ছা আলফা মাইনাস 2 আলফা, 180 মাইনাস 2 আলফা ছিল। সো এখান থেকে আমরা পাই অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু আলফা। তাহলে এইটাই কিন্তু আমাদের মেইনলি লাগতো। সো আমরা এখানে পেয়ে গেলাম যে অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু আলফা হবে। সো এখানে যেহেতু অ্যাঙ্গেল পিসিবি ইকুয়ালস টু আলফা, আবার এখানে অ্যাঙ্গেল বিপিসিউ ইকুয়ালস টু আলফা, তাহলে এখানে আমাদের সাইড বিসি ইকুয়ালস টু পিবি হয়ে যায়, যেটাই আমাদের লাগতো। তো এখান থেকে আসলে এটা কিভাবে প্রুফটা হয়ে গেল, কারণ এখানে হচ্ছে এপি প্লাস পিবি ইকুয়ালস টু এবি, এটা তো দেখেই বোঝা যায়। আর এখানে এপি ইকুয়ালস টু এডি আমরা প্রথমেই ধরে দিয়েছিলাম, তো এপির জায়গায় এডি লেখা যায়। আর এই এত কিছু করার পরে আমরা পাইলাম যে বিসি ইকুয়ালস টু পিবি। সো এখানে আমরা পিবির জায়গায় বিসি বসে দিতে পারি, আর এখানে আমরা পেয়ে গেলাম ইকুয়ালস টু এবি। এটাই আমাদের প্রুফ লাগতো। সেটা আমাদের প্রবলেম হয়ে গেল। আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাই, এটাই অনেক টাইম লেগে গেছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে কি আমরা নেক্সট প্রবলেমে যাব? আচ্ছা কারো মনে হয় কোনো কোশ্চেন নাই। ভাইয়া একটা কোশ্চেন আচ্ছা আছিল। আচ্ছা বলো। আলফা কি আর থিটা কি? এগুলো তো আমি চিনি না। আচ্ছা এটা আমরা ধরে নিছি, এটা মানে আমরা অ্যাঙ্গেল ধরে নিই এভাবে। ও আচ্ছা এটা তো বেসিক জিনিস। আচ্ছা এখন আমরা নেক্সটে যাই।
আমাদের নেক্সট কোশ্চেন, সো এইখানে হচ্ছে প্রথম যেটা ইকুয়েশন আছে, এখানে মেইনলি একটা ইকুয়েশন আছে, এটা নিয়ে আমাদের মেইন কাজ। সো এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা এটা দিয়ে কি বোঝায়, এটা আসলে একটা মাল্টিপ্লিকেশনের একটা সিরিজ। এটার মানে হচ্ছে যেহেতু এখানে n ইকুয়ালস টু 1 থেকে 2026 পর্যন্ত, এর মানে হচ্ছে এই জিনিসটায় একবার n এর জায়গায় 1, তারপরে n এর জায়গায় 2, n এর জায়গায় 3 এরকম বসাইতে হবে, আর ওগুলো সব মাল্টিপ্লাই করতে হবে। এটাই হচ্ছে এই সিম্বলটার মিনিং অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা যদি এটা একটু এক্সপ্যান্ড ফর্মে লিখি, তাহলে এটা হবে 1 + 2026, এটা হবে ফার্স্ট টার্ম, তারপর এটা হবে 1 + 2x to the power 2026 times 2, যেটা n এর জায়গায় আমরা এখন 2 বসাবো, সো 4052 হবে। তারপরে টার্ম হবে 1 + 3x to the power 6078, এভাবে চলতে 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 শেষে যায় হবে 1 + 2026 x to the power 2026 স্কয়ার। আর এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেসিক্যালি এখানে যতগুলো মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে এই সবগুলোর এক্সপান্ডেড ফর্ম, মানে এগুলো সবগুলো মাল্টিপ্লিকেশন করলে যেটা আসে ওইটাই অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে, এটাই দেখে বোঝা যায়। তো এটা ইকুয়ালস টু 1 + a1x to the power b1 plus a2 x to the power b2 plus ... plus am x to the power bm। সো এখানে আমাদের যেহেতু a 2026 বের করতে হবে, তাহলে এখানে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে প্রথমে a1 কি হয়, তো a2 কি হয়, এগুলো একটু ট্রাই করে দেখা, তারপরে যা বোঝা যাবে যে a 2026 কত হবে। সো এখানে কি হইতেছে মেইনলি, এখানে মাল্টিপ্লিকেশন করলে, মানে এগুলো সব তো মাল্টিপ্লিকেশন অবস্থা আছে, 2026টা টার্ম আছে এরকম। সো এখানে প্রত্যেকটা টার্মের এখানে প্রথমে 1 আছে, এরকম যদি প্রত্যেকটা টার্ম থেকে 1 করে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 1 হয়, প্রথমে 1 হবে, কিন্তু এখানে 1 আছে অলরেডি। আর সেকেন্ড যেটা আছে a1 x to the power b1, এটার মানে কি, এটার মানে হচ্ছে এখানে যেহেতু আরেকটা রিলেশন দেওয়া আছে যে b1 মানে b1 is smaller than b2 is smaller than b3, এভাবে যে একটা জিনিস দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে b1 হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে এখানে x এর সব পাওয়ার হচ্ছে b1 b2 b3, আর এর মধ্যে x এর একদম সর্বনিম্ন পাওয়ার হচ্ছে এখানে b1। তাহলে এখানে সর্বনিম্ন পাওয়ার কি হয়, সর্বনিম্ন পাওয়ার আমরা কি বানাতে পারি সেটা দেখতে হবে। সো এখানে যেহেতু আমাদের মেইন যে প্রথম ভাই মাল্টিপ্লিকেশনটায়, জি এইটা কি জেনারেটিং ফাংশন টাইপের প্রবলেম? না, এখানে তো ফাংশনে কিছু নাই। আচ্ছা, এখানে যেহেতু আমাদের x to the power 2026 একদম লোয়েস্ট পাওয়ার এখানে বোঝা যাইতেছে, তাহলে এটাকে আনা যায় নাকি, এটা আমরা ট্রাই করবো। সেটাকে ইজিলি আনা যায়, মানে মাল্টিপ্লাই করলে এটা আসবে, কারণ এখানে প্রত্যেকটা টার্মে এখানে হচ্ছে তো 1 আছে, 1 × 1 × 1, এগুলো যদি সবগুলো 1 × 1 হয়ে যাবে। আর এখান থেকে জাস্ট একটা টার্ম নেবো আমরা x to the power 2026, তাহলে এখান থেকে আমরা x to the power 2026 পাবো a1 x to the power b1 এর জায়গায়। সো a1 x to the power b1
ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2026 এ পাবো আমরা। তাহলে এখানে বোঝা যাইতেছে যে b1 হচ্ছে 2026। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে a1 কি হবে। সো a1 এখানে জাস্ট a1 এখানে 1ই হবে, যেহেতু আর কোনো কোএফিসিয়েন্ট নাই, 1ই হবে। সো এখানে a1 জাস্ট ইকুয়ালস টু 1। আর এখানে সিমিলারলি নেক্সট স্মলেস্ট পাওয়ার হচ্ছে b2। সেই b2টা আসলে কি? সো b2টা এখানে দেখা লাগবে যে 4052 পাওয়া যায় নাকি। সো এটাও একদম সিমিলারলি পাওয়া যাবে। সবগুলার বাকি সবগুলা টার্ম থেকে জাস্ট 1 করে সিলেক্ট করব, আর এখান থেকে জাস্ট 2x টু দি পাওয়ার 4052 সিলেক্ট করব, মানে সিলেক্ট করে গুণ করব। মানে এটি তো মানে অনেকগুলো টার্ম মাল্টিপ্লিকেশন করার নিয়ম। সো এখান থেকে আমরা 2x টু দি পাওয়ার 4052 পাই a2x টু দি পাওয়ার b2 এর জায়গায়। সো পাওয়ারটা ইম্পর্টেন্ট না এখানে। সো এখানে a2 এর জায়গায় আমরা এখানে 2 পাইলাম। এখানে x টু দি পাওয়ার b2 হচ্ছে x টু দি পাওয়ার 4052, আর এখানে a2 হচ্ছে 2। সো এখানে আমরা a2 2ই পাইলাম। এখন নেক্সট দেখি কি হয়, একটু ক্লিন করে নিই। ওকে, এবার a3 কি হয় সেটা দেখতে হবে। সো a3 এর জন্য x টু দি পাওয়ার 6078 এটাই হবে, এটা বোঝাই যায় সিমিলারলি। সো এখানে আগের মতো এখানে 3 টু দি পাওয়ার 678 আসবে, 6078 আসবে, কিন্তু এখানে a3 কি অ্যাকচুয়ালি 3 হবে? আসলে এখানে a3 কিন্তু ওইভাবে একদম সেম ভাবে 3 হবে না, কারণ এখানে আগে যে আমাদের দুইটা টার্ম আছে সেখানে যদি আমরা সেখান থেকে যদি x টু দি পাওয়ার 2026 আর 2x টু দি পাওয়ার 4052 এই দুটো সিলেক্ট করি, আর বাকি সবগুলোর থেকে 1 করে সিলেক্ট করি, তাহলে কিন্তু গুণফল শেষ পর্যন্ত আসে x টু দি পাওয়ার 2026 ইন্টু 2x টু দি পাওয়ার 4052। আর এইখান থেকে আমরা পাই 2x টু দি পাওয়ার 2026 প্লাস 4052। এভাবে করে আমরা আবার 2x টু দি পাওয়ার 6078 পেয়ে যাই। সেখানে আরো এক্সট্রা 2x টু দি পাওয়ার 678 অ্যাড হইতেছে। সো এখানে অ্যাকচুয়ালি a3 ইকুয়ালস টু 3 প্লাস 2 ইকুয়ালস টু 5 হবে। সো যদি আমরা নেক্সট দেখি a4 কি হয়। সো a4 হবে সিমিলারলি প্রথম তো 4 হবে, এর সাথে প্লাস কিছু একটা হতে পারে। সবগুলো যেহেতু 1 2 3 4 এরকম চলতেছে, প্রথমটা 4, আর এরপরে আমরা এটা কিন্তু লিখে দেই, এটা অ্যাকচুয়ালি 4x টু দি পাওয়ার 8104 ছিল। সো এইখান থেকে আমরা একটা 4 পাইছি। আর এখন দেখতে হবে যে আগের কোনো একটা কিছু মাল্টিপ্লাই করে x টু দি পাওয়ার 8104 হয় নাকি। তো এখান থেকে ইজিলি দেখা যায় যে 3x টু দি পাওয়ার 678 আর এখান থেকে x টু দি পাওয়ার 2026, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি আর বাকি সবগুলোর থেকে 1 করে মাল্টিপ্লাই করি, তাহলে আবার ওরকম সিমিলারলি 3x টু দি পাওয়ার 8104 চলে আসে। সো এখানে আবার 4 প্লাস 1 ইন্টু 3 হয়, ইকুয়ালস টু 7 হয়ে যায়। এবার আমাদের যেহেতু টাইম বেশি নাই, এরকম সিমিলারলি আমি যেভাবে করতেছি এভাবে করে একটু ফাস্ট দেখাই দিই এখন। সো সিমিলারলি এখানে a5 কিন্তু প্রথমে 5 আসবে, তারপরে যে আমরা 4 আর মানে
4x to the power 6000, no, 4x to the power 8104 into x to the power 2026, এই দুটো যদি মাল্টিপ্লাই করি তখন আবার x এর পাওয়ার ওই 2026 into 5 এটা চলে আসবে। সেখানে 1 times 4 এটা অ্যাড হবে আবার। তারপরে আবার এখানে আরো একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে 3x to the power 6078 আর এখানে 2x to the power 4052। এই দুটো যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আমাদের x এর পাওয়ার 10130 চলে আসবে সেটা। তো এখানে আমরা আরো অ্যাড করতে হবে, এখানে 2 times 3। তো এখানে সিমিলারলি 8 a6 এ আসবে 6 প্লাস 1 into 5 প্লাস 2 into 4। তারপরে a7 এ আসবে 7 প্লাস 1 into 6 প্লাস 2 into 5 প্লাস 3 into 4। এখন দেখো এখানে একটা প্যাটার্ন দেখা যেতেছে, এখানে একটা প্যাটার্ন দেখা যেতেছে। সো এই প্যাটার্নটা হচ্ছে এখানে এ যত থাকবে সেটার প্রথমটা এখানে চলে আসবে, যেমন a7 equals to 7 প্লাস, তারপরে হচ্ছে এখানে 1 থাকবে, 1 এর সাথে হচ্ছে 7 থেকে 1 কম 6, 1 into 6। তারপরে যে 1 এর থেকে আবার 1 বেশি কিন্তু 6 এর থেকে আবার 1 কম 2 into 5। তারপরে 2 এর থেকে আবার 1 বেশি 5 এর থেকে 1 কম 3 into 4। এটা হচ্ছে মেইনলি প্যাটার্নটা। তো এই প্যাটার্নটা ফলো করে আমরা এখানে a to the power a 2026 টা বের করতে পারবো। তো এখানে সিমিলারলি a 2026 equals to প্রথমে 2026 প্লাস 1 into 2025 plus 2 into 2024 plus 3 into 2023 plus dot 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 এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত 1012 into 1014 হবে, I guess। আগের প্যাটার্নটা একটু দেখি। আগের প্যাটার্নটা যেহেতু a 2026 হচ্ছে একটা ইভেন নাম্বার, সো ইভেন নাম্বার এখানে যেগুলো হয় সেটাই লিমিট হবে। এখানে দেখছো 2 into 4 যেখানে আছে সেখানে কিন্তু এখানে 3 গ্যাপ গেছে একটা। তারপরে এখানে যে a4 ছিল এখানে কিন্তু 2 গ্যাপ গেছে, মানে লাস্ট টার্মটা 1 into 3 হয়েছে, তারপরে 2 into 4 হয়েছে। সো সিমিলারলি এখানেও 2026 কে 2 দিয়ে ডিভাইড করলে 1013 হয়। সো লাস্ট টার্মটা 1012 into 1014 এভাবে হবে। So এখন এটা বিশাল একটা অ্যাডিশন। সো এটাকে আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের একটা সামেশন ইউজ করতে হবে। সেটার জন্য এখানে আমাদের এটাকে একটা অ্যালজেব্রাইক ফর্মে লিখতে হবে। যেমন এখানে যেহেতু 2026 আছে, আমরা ফর্মে যেটা লিখতে পারি সেটা হচ্ছে প্রথমেই আমাদের এখানে যদি এক্স নেই, মানে এখানে যেহেতু 1 আছে, এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে দেখবো যে এখানে নেক্সট 2025 চলে আসতেছে, যেটা হচ্ছে 2026 এর থেকে 1 কম। 2026 থেকে 1 কম মানে এখানে এক্স। তারপরে যদি এখানে আমরা 2 এর জায়গায় আসি, 2 into 2024 ছিল, ওইখানেও যদি আমরা মানে এক্স এর জায়গায় 2 বসাই তখন 2 into 2026 minus 2 2024 চলে আসে। তারপর মনে করো 3 বসাইলাম এক্স এর জায়গায়, তারপর এক্স ইন্টু 2023 চলে আসে। সো এটা হচ্ছে মানে জেনারেল টার্মটা। সো এটা যেহেতু জেনারেল টার্ম, এটাকে আর একটু সিম্পলিফাই করে
2026 x মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। তো এইখান থেকে আমাদের এই টোটাল সামেশনটা বের করার জন্য সামেশন সাইনটা ইউজ করবো, যেখানে x ইকুয়ালস টু 1 থেকে শুরু করে এখানে x ইকুয়ালস টু 1012 পর্যন্ত আছে। সো এখানে উপরে হবে 1012 আর এখানে জেনারেল টার্মটা হচ্ছে 2026 x মাইনাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আমরা পাই এখানে 2026টা কনস্ট্যান্ট, এটা আমরা এখানে নিয়ে আসতে পারি। x ইকুয়ালস টু 1 আর এটা 1012, এটা x, এটা মাইনাস, আবার এটা হবে x ইকুয়ালস টু 1 1012 এখানে এক্স স্কোয়ার। সো এখানে আমরা ফর্মুলাটা করতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এখানে এই জিনিসটা হচ্ছে মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে করতে করতে 1012 পর্যন্ত। সো এইটার আমরা একটা জেনারেল ফর্মুলা সবাই জানি যে n ইন্টু n প্লাস 1/2, সেইটাকে লেখা যায় 2026 ইন্টু n, এখানে n হচ্ছে 1012 ইন্টু n প্লাস 1 মানে 1013, এইটা ডিভাইড বাই 2। এখান থেকে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার, আর আমরা জানি যে স্কোয়ারের সামেশনের ফর্মুলা মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এভাবে করতে করতে চলে গেলে সেটা হয় হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1/6। সো সেটাই আমরা আবার ইউজ করবো এখানে 1 থেকে 1012 পর্যন্ত। সো n হচ্ছে 1012 ইন্টু n প্লাস 1, এটা হবে 1013 ইন্টু টুয়াইস n প্লাস 1, এটা হবে 2025 ডিভাইড বাই 6। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা চলে আসে ওইটাই আমাদের অ্যান্সার হবে। এটা সবাই পারবে, এটা আর আমি দেখাইলাম না। আচ্ছা, আমাদের টাইম তো মনে হয় আর নাই, তাহলে আমরা আচ্ছা আমি শেষ তোমাদের একটা প্রবলেম দিয়ে দিই। আচ্ছা, এটা তোমরা সবাই ট্রাই করো, এটা অতটাও কঠিন না, মোটামুটি ইজি আছে। আচ্ছা, এটা আমি একদম ফাস্ট দেখাই দিই। এখানে আমাদের আছে কোঅর্ডিনেটর wx y z perpendicular diagonals, we are given wz x equals to এটা একটু। আচ্ছা, এটা আমরা ড্র করে দেখি। সেটা হচ্ছে w x y z, এটার পারপেন্ডিকুলার ডায়াগোনালস মানে এখানে ডায়াগোনাল গুলো 90 ডিগ্রি হবে। আর এখানে দেওয়া হচ্ছে w z x ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে। তারপরে x w y ইকুয়ালস টু 40 ডিগ্রি,
এটা 40 ডিগ্রি দেওয়া আছে, আর WYZ ইকুয়ালস টু 50 ডিগ্রি দেওয়া আছে। WYZ, এখান থেকে আমাদের x বের করতে হবে। সো এখানে আমরা যেটা প্রথমে করতে পারি সেটা হচ্ছে, যেহেতু এগুলো সব 90 ডিগ্রি, এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা পাই 60 ডিগ্রি, তারপরে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস 40 ইকুয়ালস টু 50 ডিগ্রি, তারপরে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস 50 ইকুয়ালস টু 40 ডিগ্রি। এটা এখানে কি অ্যাঙ্গেল ভুল ছিল নাকি? এটা একদম ইজিলি চলে আসলো। WZX, XWY, WYZ, ও WYZ ছিল, আচ্ছা এখানে আমি একটু মিস্টেক করছি। সেখানে WYZ ছিল 50 ডিগ্রি, সেখান থেকে আমরা এখানে এটা হচ্ছে 40 ডিগ্রি হয়। এখন আমরা x কিভাবে বের করতে পারি? এটার জন্য জাস্ট আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দুইটা 40 ডিগ্রি আছে। এই জিনিসটা ইউজ করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে x z w x z y ইকুয়ালস টু 40 ডিগ্রি আর x w y ইকুয়ালস টু 40 ডিগ্রি, এই দুইটাই কিন্তু x থেকে x y থেকে আছে। সো এরকম যখন থাকে তখন আমরা বলতে পারি যে WXYZ ইকুয়ালস টু সাইক্লিক কোয়াড্রিলেটারাল। কারণ একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল এরকম একটা আর্ক থেকে সার্কেলের সার্কামফারেন্স পর্যন্ত 40 ডিগ্রি হয়, একটা অ্যাঙ্গেল 40 ডিগ্রি হয়। সো এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটার, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন এই জিনিসটা ইউজ করে এটা যে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এই প্রপার্টি ইউজ করে আমরা এখন এই অ্যাঙ্গেলটা পেয়ে যেতে পারি। সেটা কিভাবে? কারণ এখানে WZY ইকুয়ালস টু 70 ডিগ্রি আমরা পাইছি, কারণ 30 প্লাস 40 ইকুয়ালস টু 70। আর একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল একটা অ্যাঙ্গেল আর তার অপোজিট অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম WXY ইকুয়ালস টু 180 মাইনাস 70 ইকুয়ালস টু 110 ডিগ্রি। এটা মোটামুটি ইজি ছিল। তো এখানেও যেই মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে সাইক্লিক কোয়াড্রিলেটারাল বের করা। আর তোমাদের ন্যাশনালে কিন্তু সবসময় দেখবে যে এরকম সাইক্লিক কোয়াড্রিলেটারাল খোঁজাটা কিন্তু মানে অনেক বেসিক একটা টপিক। এটা ইউজ করে তোমরা অনেক অনেক প্রবলেম সলভ করতে পারবা। আচ্ছা আমরা এই পর্যন্তই রাখি, আমাদের টাইম শেষ হয়ে গেছে।